শাহিদুল বিশ্বাস, তাকে আদালতকে হাজির হয়ে আজকে তাকে ডাকা হয়েছিল। তিনি আদালতে হাজির হয়েছেন। আজকে হাজির হয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন মৌখিকভাবে করেছেন। আগামী রবিবার আবার তাকে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। মূল ঘটনাটি হলো, সিটি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ে পচন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে তার কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই মামলা প্রায় 10 বছর পরে হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আসে। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই আমৃত্যু কারাদণ্ডের প্রেক্ষিতে মামলা শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার দুটো পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অপারেশন করতে হয় এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে অপারেশন করে 17 দিন ধরে তিনি মেডিকেল কলেজে ভর্তি থাকেন এবং সেই পায়ের এই অবস্থায় আজও তার ডান অংশ অবশ হয়ে আছে। তিনি এখন কাস্টডিতে আছেন, আমৃত্যু কারাবরণ করছেন। এবং এই প্রেক্ষাপটে তখনকার দিনে ডেইলি স্টার পত্রিকা, সমকাল পত্রিকা সহ সকল জাতীয় পত্রিকায় মানবাধিকার কমিশনের তখনকার দিনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তাকে দেখতে যান এবং তিনি বলেন যে 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে এইভাবে ইনহিউম্যানলি টর্চার করা হয়। এই সব কিছুই নথিতে ছিল। এখন মামলা শুনানির সময় এসে ওই ছবি এসেছে, ওই মেডিকেল রেকর্ড এসেছে এবং আয়োর যে জবানবন্দি সেখানেও তিনি স্বীকার করেছেন যে তাকে তখনকার দিনের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দিতে হয়েছিল এবং 17 দিন তাকে বার্ন ইউনিটে রাখা হয়েছিল এবং সেখানে সাজেশন আছে যে তার পায়ে, ডান পায়ের নিচে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল এবং এই কারণেই এই আয়োকে ডাকা হয়েছে। আজকে তিনি মৌখিকভাবে বলেছেন, অস্বীকার করেছেন, আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তিনি যে ফ্ল্যাটলি ডিনাই করেন তিনি করেননি, কিন্তু তার যে জেরায় তিনি স্বীকার করেছেন, যে তাকে হাসপাতালে নিতে হয়েছে, তার জেরায় তিনি স্বীকার করেছেন তাকে বার্ন ইউনিটে চিকিৎসা করতে হয়েছে, তার জেরায় তিনি স্বীকার করেছেন যে 17 দিন ব্যাপী চিকিৎসার পরেও তে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। রিমান্ডের মাঝখান থেকে নিয়ে এসে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আগে আরেকটা স্টেটমেন্ট তার পুলিশ রেকর্ড করেছে। যে স্টেটমেন্টটা পুলিশ রেকর্ড করেছে একই স্টেটমেন্ট আবার ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে নিয়েছেন। আমরা শুরু থেকেই বলেছিলাম এই যে বাংলাদেশে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার যে পুরনো স্টাইল, এর মধ্যে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। কেউ জানে না স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়, কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, কোনো আইনজীবী হাজির থাকে না, আসামির কোনো আইনজীবী থাকে না, তারপরেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হচ্ছে এই সিস্টেমের। এবং পুলিশ একটা কিছু প্রিপেয়ার করে নিয়ে যাওয়ার পরে এটা ম্যাজিস্ট্রেট সাহেবকে দেন, ম্যাজিস্ট্রেট সাহেব নির্দ্বিধায় এটাকে স্বাক্ষর করে দেন। কোথাও কোথাও এরকম দেখা গেছে। এখন আমরা যখন দাবি তুলেছি যে এখানে অডিও ভিডিও সংরক্ষণ করা প্রয়োজন, আসামি পক্ষের আইনজীবী থাকা প্রয়োজন এবং রাষ্ট্রপক্ষেরও আইনজীবী থাকা প্রয়োজন, এই দাবি মেনে নিতে রাজি না। কারণ তাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডের সত্যতা নিয়ে যে প্রশ্ন দেখা দেয় তার থেকে আমরা মুক্তি পেতাম, কিন্তু তাতে কেউ শুনতে রাজি না। ম্যাজিস্ট্রেট সাহেবের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড হয়। খাস কামরায় আর কে থাকে? তৃতীয় ব্যক্তিকে, কার উপস্থিতিতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হচ্ছে? এক ইনভেস্টিগেটিং অফিসার জানে আর ম্যাজিস্ট্রেট সাহেব জানেন, আর যাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে তিনি জানেন। এখন হাইকোর্টে এসে যখন প্রশ্ন উত্থাপিত হয় এটা সঠিক না বেঠিক, তখন কোনো অডিও ভিডিও রেকর্ড নাই, হাইকোর্টের সামনে কোনো কিছু উপস্থাপন করা যায় না। এই সত্য অসত্যের ভিত্তিতে এই বিচার ব্যবস্থা। এই জন্য আমরা শুরু থেকে আমরা বলেছিলাম, এই মামলায়ও বলবো যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই নিত্য নতুন সিস্টেম আবিষ্কার করা প্রয়োজন। ডিজিটাল এই রেকর্ড সিস্টেম যদি না থাকে তাহলে পরবর্তীতে আদালতের সামনে টর্চার করে নেওয়া হলো, তার ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হলো, কি পরিবেশে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হলো, তার কিন্তু কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারে না। সব লেখা। এই লেখার মধ্যে তৃতীয় ব্যক্তি কোথায়? কোথাও বলেছে আসামিরা যে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে আর আকার ইঙ্গিত করে। তো আকার ইঙ্গিত যদি করে থাকে তাহলে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপিতে আকার ইঙ্গিতের কথা তো লেখা নাই। ভিডিও থাকলে আমরা দেখতে পাইতাম, অডিও থাকলে আমরা দেখতে পেতাম। এই জন্য ভারতে এই আইন পরিবর্তন করে তারা বলেছে আসামি যদি দরখাস্ত করে তাহলে আইনজীবীর উপস্থিতিতে অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড হবে। আমরা এটাই চাই যেন এই ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মানুষ আজীবনের জন্য মুক্তি পায়। অবশ্যই জরুরি, এবং উন্নত বিশ্বে যারা তদন্ত করেন তারা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হন।
আমাদের দেশে যিনি তদন্ত করেন তিনি পুলিশ বাহিনীর সদস্য, পিবিআইও পুলিশ বাহিনীর সদস্য, সিআইডিও পুলিশ বাহিনীর সদস্য। তাহলে তারা আমাদের দেশের এই ইনফ্লুয়েন্সের এই জায়গায় প্রভাবিত হওয়ার এই কালচারের মধ্যে কেউ চায় না যে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তদন্ত করুক। এবং আপনারা দেখেছেন সাগর রনির মামলায় গতকালকে এক্সিবিশন হয়েছে, এখানে নিয়ন্ত্রণ কেউ প্রতিষ্ঠার বাইরে করতে চায় না, কেউ নিয়ন্ত্রণ ছাড়তে চায় না, স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন অ্যাটর্নি জেনারেলের ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন, তাহলে দেখতেন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া তদন্তের ক্ষেত্রে আসতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কারণে বহু জায়গায় তদন্ত সঠিকভাবে করা হয়ে ওঠে না। এই জন্যই তো এখন সংস্কারের এই জমানায় সবচাইতে উত্তম কাজ হওয়া উচিত এই বিচার বিভাগকে আলাদা করে দেওয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থেকে, আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে। সেকেন্ড, ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসিকিউশন সার্ভিস ডেভেলপ করা প্রয়োজন। থার্ড হলো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন টিম ডেভেলপ করা।